শার্লক হোমস থেকে শুরু করে ফেলুদা, আমরা কত শত বাঘা বাঘা গোয়েন্দাদের গল্প শুনেছি বা দেখেছি, তাই না? তারা চোখের পলকে যে কোনো মার্ডার মিস্ট্রি সলভ করে ফেলে। কিন্তু কেমন হবে যদি বলি আমাদের আজকের গল্পের মার্ডারের তদন্তকারী কোনো পুলিশ অফিসার বা মানুষ না, বরং এক পাল ভেড়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভেড়া। ভাবছেন নিরীহ আর বোকাটে স্বভাবের এই প্রাণীগুলো আবার খুনির খোঁজ করবে কিভাবে? ঘটনাটা শুরু হয় এক নির্জন খামারে। খামারের মালিক জর্জ হঠাৎ করেই এক ভয়ঙ্কর ঝড়ের রাতে খুন হয়ে যায়। পুলিশ যখন এই মৃত্যুকে শুধুই হার্ট অ্যাটাক বলে ক্লোজ করে দেওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই ইনভেস্টিগেশনের নামে খামারের সব থেকে রূপবতী আর বুদ্ধিমতী ভেড়া লিলি। আর এরপরেই ঘটতে থাকে একের পর এক অবিশ্বাস্য সব ঘটনা। আর এই ভেড়াদের বুদ্ধি দেখলে হয়তো আপনার নিজের মাথার বুদ্ধির উপরেও হালকা ডাউট হতে পারে। যাই হোক, আজকের গল্পটা যেমন অ্যাডভেঞ্চারাস, ঠিকই একসাথে অনেক কিছু শিখিয়েও যায়। হ্যালো মুভিম্যানের বন্ধুরা, আমাদের আজকের মুভির নাম শিপ ডিটেকটিভ। আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। গল্পটা শুরু হয় একটা ভেড়ার খামার দেখিয়ে। এই খামারের মালিকের নাম জর্জ। এখানে সে ভেড়াগুলোর সাথে একাই বসবাস করে। শুধু তাই না, সে নিজেকে অন্যান্য লোকেদের থেকে এতটাই একা করে রেখেছিল যে তার সংসার বলতে এখন শুধু এই ভেড়াগুলো। তো চলুন এই গল্পের প্রধান চরিত্রে থাকা ভেড়াগুলোর সাথে পরিচয় হয়ে নেই। এই যে পালের রাজা, সব থেকে বড় বিশাল আকৃতির কালো ভেড়া, এর নাম সেবা। সে তাদের পালের মধ্যে সব থেকে শক্তিশালী পুরুষ ভেড়া। শুধু শক্তিশালী বললে ভুল হবে, সে অনেকটা মুড়িও ছিল। তার যখন যেমন মনে চাইতো সে সেটাই করত, আর যেদিকে মন চায় সেদিকে চলে যেত। আবার যখন ফেরার ইচ্ছে হতো তখন সে ঠিকই ফিরেও আসতো। এক কথায় সে কোনোভাবেই কারো দাসত্ব স্বীকার করতে একেবারেই আগ্রহী নয়। আর এই যে বাদামি কালারের ভেড়াটাকে দেখতে পাচ্ছেন, এর নাম ছিল লিলি। এ দেখতে সবার থেকে বেশি সুন্দর। শুধু যে রূপবতী ব্যাপারটা তা না, একই সাথে সে গুণবতীও বটে। বলতে গেলে বলা যায় এই পালের সব থেকে বুদ্ধিমতী ভেড়া লিলি। জর্জ এই ভেড়াগুলোকে ঠিক মতো খাওয়াতো, গোসল করাতো, এদের সাথে সবসময় খেলা করতো। এমনকি সন্ধে হলে তাদেরকে বিভিন্ন গোয়েন্দা গল্প, যেমন মার্ডার মিস্ট্রির গল্পগুলো পড়ে শোনাতো। আপনারা যেমন ভাবছেন, জর্জও তেমনি ভাবতো। সে নিজেও জানতো ভেড়াগুলো শুধুমাত্র প্রাণী, এরা গল্পে কিছুই বোঝে না। তবুও সময় পার করার জন্য সে প্রতিদিন সন্ধ্যায় এমন সব গল্পের বই পড়ে শোনাতো। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, জর্জ এদের ভাষা বুঝতে না পারলেও ভেড়াগুলো ঠিকই সেই গল্পগুলো বুঝতে পারতো। আর গল্প শোনার পর প্রতিদিন তারা নিজেরাই এই গল্পগুলো নিজেদের মধ্যে আবার আলোচনাও করত। এদের মধ্যে লিলি একমাত্র চালাক ভেড়া ছিল, যে কিনা 2 চ্যাপ্টার আগেই প্রতিবার বলে দিতে পারতো গল্পের আসল খুনিকে। লিলি আসলে অনেক বুদ্ধিমতী ভেড়া। খামারে আরো 4টা ছোট ভেড়া ছিল, যার মধ্যে 3টা খুবই দুষ্টু, আর তারা সবসময় একসাথেই থাকতো। আর এই পুরো খামারটা তারা 3 জনেই মাতিয়ে রাখতো। অন্যদিকে 4 নম্বরে যে ছোট্ট ভেড়াটা ছিল, সে আসলে অন্য ভেড়াদের মতো বসন্তকালে জন্মগ্রহণ করেনি। সে জন্মগ্রহণ করেছিল শীতকালে। আর তাই ভেড়া সমাজ, হ্যাঁ ঠিকই শুনেছেন, তাদেরও তো একটা সমাজ আছে, তাই না? যাই হোক, যা বলছিলাম, ভেড়া সমাজ তাদেরকে দূরে ঠেলে রাখতো, কারণ ভেড়াদের মধ্যে একটা কুসংস্কার প্রচলিত ছিল। তারা ভাবতো উইন্টার ল্যাম্প মানে শীতকালে যে ভেড়াগুলো জন্মগ্রহণ করতো তারা নাকি অশুভ হয়। তাই বড় ভেড়ারা এই ছোট্ট ভেড়াদেরকে কখনোই তাদের সন্তানের সাথে খেলতে দিত না। এদিকে আবার এই ভেড়াটা সবার থেকে ছোট হয়, জর্জ এটাকে সবসময় বেশি আদর করত। আর এই বিষয়টা অন্য ভেড়াদের কাছে একটু ভালো লাগতো না। জর্জ যেই শহরে থাকতো, এই একই শহরে কেলেন নামের আরো একজন ভেড়া পালক থাকতো, আর হেম নামের একজন কসাইও থাকে। সে মূলত ভেড়ার মাংস বিক্রি করে, আর সেই হিসেবে হেম ছিল ভেড়াদের কাছে আস্ত এক জমদূত। এছাড়াও বেগ নামের একজন হোটেল মালিকও ছিল। আর এখানকার চার্চের ফাদারের নাম ছিল হিলকোট, যার সাথে জর্জের একটু রেশারেশি সম্পর্ক রয়েছে। সে কোনোভাবেই হিলকেটকে পছন্দ করে না। সে মাঝে মাঝে চার্চে গিয়ে ফাদারকে কোনো সম্মান না দেখিয়ে ডোনেট করে চলে আসতো। আর এরপরে আমরা দেখতে পাই কেলেন কোনো একটা বিষয় নিয়ে জর্জের সাথে কথা বলার জন্য তার খামারে আসে। কেলেন গাড়ি থেকে নামার পর খামারে থাকা যমজ ভাড়া তার চকচকে গাড়িতে গুঁতো মারার প্ল্যান বানায়। ভাবা মাত্র মিশন শুরু, কিন্তু একদম শেষে এসে লিলি তাদেরকে থামিয়ে দেয়। সে তাদেরকে বলে কেলেনের কি অপরাধ যে তোমরা তার গাড়িতে গুঁতো মারতে যাচ্ছ? বিনা কারণে কারো ক্ষতি করা একদমই উচিত না। যাই হোক, এরপর ভেড়া সমাজ সবাই মিলে একসাথে ভাবতে থাকে কেলেন এখানে কেন আসলো। তার নিজেরও তো একটা ভেড়ার খামার রয়েছে, তাহলে কি সে 2টা খামারের সব ভেড়াকে একসাথে মিলিয়ে দিতে চাচ্ছে? আর এটা ভাবতেই সব ভেড়ারা মনে মনে অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা দেখতে পায় জর্জ কেলেনকে ধাক্কা মেরে তার গাড়ি থেকে বের করে দেয়, যেটা দেখে ভেড়াগুলো অনেক কষ্ট পায়। তারা তখন সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা সবাই এই বাজে মারামারির স্মৃতিটা মন থেকে মুছে ফেলবে। এখানে একটা মজার বিষয় ছিল, আর সেটা হচ্ছে ভেড়াগুলো ইচ্ছে করলেই তাদের সব স্মৃতি মুছে ফেলতে পারত, কিন্তু তাদের মধ্যে শুধু ম্যাপেল নামের একটা ভেড়াই কিছু ইচ্ছা করলেও ভুলতে পারতো না। আর ম্যাপেল ছিল সবার থেকে বয়স্ক আর অভিজ্ঞ ভেড়া। সব ভেড়ারা ম্যাপেলকে বলে তুমি কিন্তু আমাদেরকে এই বাজে স্মৃতিগুলো আর মনে করিয়ে দিও না। এই বলে তারা 1, 2, 3 বলার সাথে সাথেই সবকিছু ভুলে যায়। এরপর আমরা দেখতে পাই একজন ডেলিভারি ম্যান সেখানে থাকা সেই হোটেল মালিকের জন্য একটা চিঠি নিয়ে আসে। আর ঠিক তখনই ওই হোটেল মালিকের চোখ ডেলিভারি ম্যানের ব্যাগের দিকে পড়ে। সেখানে আরেকটা সুন্দর খামে জর্জের নাম লেখা ছিল, আর এই চিঠিটা জর্জ রেবেকা নামের একজনের উদ্দেশ্যে লিখেছিল। ডেলিভারি ম্যান হোটেল মালিক বেগকে বলে এই চিঠি থেকে গোলাপের গন্ধ আসছে, এটা নিশ্চয়ই কোনো লাভ লেটার হবে। বেগ নিজেই কিউরিসিটি সামলাতে না পেরে ডেলিভারি ম্যানের ব্যাগ থেকে সেই চিঠিটা চুরি করে নেয়। ঠিক এমন
এমন সময় তার দোকানে ম্যাথিউ নামের একজন সাংবাদিক ঢুকে পড়ে। সে আঞ্চলিক একটা পত্রিকার অফিসে ছোটখাটো একজন সাংবাদিক। লোক মুখে সে জানতে পেরেছে এই রেস্টুরেন্ট কর্তৃক একটা বিশাল ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে, কিন্তু এখানে এসে মাত্র 3টে স্টল দেখে সে খুবই হতাশ হয়ে পড়ে আর রেগে গিয়ে বলে, শুধুমাত্র নিজেদের প্রচারের জন্য ফেস্টিভ্যালের নাম ব্যবহার করে চারিদিকে প্রচারণা চালাচ্ছ, অথচ মাত্র 3টা দোকানকে তোমরা ফেস্টিভ্যাল বলছো, তাও সেখানে কিছুই নেই। এটা বলতে বলতে বিরক্ত হয়ে সে সেখান থেকে চলে যেতে শুরু করে। আর বেক তাকে পেছন থেকে ডেকে বলে, আমার মেলায় যে ঢুকেছো সেটার এন্ট্রি ফি কোথায়? মানে ভাবা যায় বিষয়টা, এই মেলায় ঢুকতে আবার টাকাও দিতে হবে, কি একটা অবস্থা। যাই হোক, ওই দিন রাতে অনেক বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে প্রচন্ড বজ্রপাত হচ্ছিল। ছোট্ট ভেড়াগুলো অনেক বেশি ভয় পাচ্ছিল। আর তখন তাদের ভয় কাটানোর জন্য সেখানে থাকা বৃদ্ধ ভেড়া তাদেরকে একটা গল্প শোনায়। সে বলে, আসলে ভেড়ারা কখনোই মরে না, তারা সবসময় মেঘ হয়ে যায়। আর যখনই আমাদের ঘাসের সংকট বা ঘাস শুকিয়ে যায়, তখন তারা সেখানে লাফালাফি করে মেঘ থেকে বৃষ্টি ফেলায়, যাতে আমরা সবুজ তরতাজা ঘাস খেতে পারি। তার এই কথা শুনে সেখানে থাকা ভেড়ারা বিশ্বাস করে নেয়, শুধুমাত্র ম্যাপেল বাদে। কিন্তু সত্যিটা জানা সত্ত্বেও ম্যাপেল সবার সামনে হাসি মুখে তার এই গল্পের সাথে হ্যাঁতে হ্যাঁ মিলাতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই চার্চের সেই ফাদার জর্জকে। সে তার অনুদানগুলো একটা লকারের মধ্যে বন্ধ করে রাখছে। আর এদিকে আবার সেই কসাই তার ছুরিতে ধার দিচ্ছে। এদিকে আবার রেস্টুরেন্টের মালিক সেই চিঠি পড়ে রাগে ক্ষোভে সবকিছু ভাঙচুর করছে। বোঝা যাচ্ছে কিছু একটা হতে চলেছে। আর এমন সময় এই ঝড়ের মধ্যে ড্রাইভ করতে করতে সাংবাদিক ম্যাথিউর গাড়িটা একটা গাছের সাথে গিয়ে ধাক্কা খায়। যদিও তার তেমন কিছুই হয় না, কিন্তু গাড়িটা সম্পূর্ণ ড্যামেজ হয়ে যায়। আর তাই সে পুলিশকে কল করে সেখান থেকে গাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এরপর আমরা দেখি জর্জের দরজায় কে যেন জোরে জোরে নক করতে থাকে। এসব দেখতে দেখতে রাত পার হয়ে যায়। আর সকাল হতেই ভেড়ারা ঘুম থেকে উঠে দেখে জর্জ ঘাসের উপরে শুয়ে আছে। প্রথমে লিলি ভাবে যে সে হয়তো এমনি ওখানে শুয়ে আছে, কিন্তু ম্যাপেল এসে কিছুক্ষণ ধাক্কাধাক্কি করার পর জর্জের হার্টবিট চেক করে দেখে তার আর হার্টবিট চলছে না, তার মানে সে মারা গেছে। কিন্তু এই কথাটা লিলি কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। লিলি তখন জিজ্ঞেস করে, আচ্ছা সত্যি মারা যাওয়া বলতে কি কিছু হয়? তাহলে কি জর্জ আমাদের মতোই মেঘ হয়ে যাবে? ম্যাপেল তখন তাকে বলে, না লিলি, এমনটা হওয়ার সম্ভাবনা নেই। মানুষেরা আমাদের মতো মেঘ হতে পারে না, তারা সত্যি মারা যায়। এদিকে জর্জের মারা যাওয়ার খবরটা বাকি ভেড়াদের কাছে পৌঁছাতেই তারা সবাই অনেক বেশি হতাশ হয়ে পড়ে। তারা কেউ বিশ্বাস করতে পারছিল না জর্জ সত্যি মারা গেছে। তার মানে এখন থেকে তারা একেবারেই অনাথ। তারা কোনোভাবেই এই কষ্ট সহ্য করতে পারছিল না, কারণ জর্জ তাদেরকে অনেক বেশি ভালোবাসতো। এরপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা তাদের কষ্ট কমাতে জর্জের স্মৃতি সম্পূর্ণরূপে ভুলে যাবে। কিন্তু ম্যাপেল তাদেরকে এটা করতে নিষেধ করে। সে বলে, জর্জ তোমাদেরকে অনেক বেশি ভালোবাসতো, আর তাই আমরা তাকে এভাবে ভুলে যেতে পারি না। আর এমন সময় সেখানে সেবা এসে তাদেরকে বলে, তোমরা এত বেশি স্বার্থপর হতে পারো না, শুধুমাত্র নিজেদের কষ্টের কথা ভেবে তোমরা জর্জকে ভুলে যেতে পারো না। এই জর্জই আমাদেরকে একসময় মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিল, আর তাই তার সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিচার করা আমাদের কর্তব্য। তখনই সেখানে একটা ছোট্ট ভেড়ার বাচ্চা এসে বলে, আচ্ছা আমরা তো সবসময় গল্পে পড়েছি এইরকম রাতের মৃত্যুগুলো সবসময় মার্ডারই হয়, তাহলে জর্জকে মার্ডার করেছে কে? এই কথাটা লিলির মাথায় অনেক গভীরভাবে গেঁথে যায়। সেও ভাবতে শুরু করে, আসলে জর্জ এই বৃষ্টির মধ্যে বাইরে রেইনকোট টুপি ছাড়া কেনই বা বের হয়েছিল। তাই সে কাভার্ড ভ্যানের ভেতরে তাকিয়ে দেখে তার রেইনকোট টুপি হ্যাঙ্গারে টানানো আছে। সে আরো একটা জিনিস লক্ষ্য করে, কাভার্ড ভ্যানের ভেতরে টেবিলের উপর ড্রিঙ্কস এর 2টা গ্লাস রাখা, অর্থাৎ সেখানে নিশ্চয়ই এমন কেউ এসেছিল যাকে জর্জ ড্রিঙ্কস অফার করেছিল। তাই সে নিশ্চয়ই জর্জের পরিচিত কেউ হবে। এর মধ্যে সেখানে কেলেন পুলিশ নিয়ে হাজির হয়ে যায়। মার্ডারের পর সর্বপ্রথম সে জর্জকে দেখেছিল। সংবাদ পেয়ে তার পিছু পিছু আরেকটা গাড়ি নিয়ে কসাই হেমো সেখানে চলে আসে। আর সে দূর থেকেই ভেড়াগুলোকে গুনতে শুরু করে। সে মনে মনে ভাবতে থাকে, এবার আমার অনেক ইনকাম ভালো হবে। যেহেতু এই ভেড়াগুলোর কোনো মালিক নেই, তাই খুব সস্তায় এগুলোকে সে কিনে নিতে পারবে। আর এগুলোকে কেটে সে মাংস বিক্রি করে অনেক টাকা উপার্জন করবে। এর মাঝে সেখানে রিপোর্টার ম্যাথিউ এসে পৌঁছায়। সে জর্জের মৃতদেহের ছবি তুলতে থাকে। সেখানে উপস্থিত থাকা পুলিশ অফিসার কিম তাকে বাধা দেয়। সে বলে, এটা একটা সাধারণ হার্ট অ্যাটাকের কেস, এখানে তুমি অযথা কষ্ট করো না, এখানে কোনো বড় কাহিনী নেই। জর্জ হয়তো ড্রিঙ্কস করতে করতে হার্ট অ্যাটাক করে মারা গেছে, আর হয়তো সে মাতাল অবস্থায় বাইরে এসে পড়েছে, তাই এখানে মারা গিয়েছিল। কিন্তু লিলি এগুলো কথা কিছুতেই মেনে নিতে পারছিল না। সে বলতে থাকে, এটা নিশ্চিত একটা মার্ডার, কারণ জর্জের গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই, আর তার ঘরে 2টো ড্রিঙ্কসের গ্লাস, অর্থাৎ তাকে ড্রিঙ্কসের সাথে বিষ খাইয়ে মারা হয়েছে। এমনকি জর্জের হাতে সবুজ রং লেগেছিল, এই রংগুলো আবার ঘাসেও লেগেছিল। এর মানে দাঁড়াচ্ছে জর্জের সাথে খুনির হাতাহাতি হয়েছিল। ভাই রে ভাই, এই ভেড়াগুলোর মাথায় যত ব্রেন, ইস যদি এর অর্ধেকও আমার মাথায় থাকতো, আমি তাহলে এতদিনে আমার থিসিস কমপ্লিট করে ফেলতে পারতাম। যাই হোক, সেবা তখন তাদেরকে বলে, আরে তোমরা তো ভেড়া, তোমরা কি এরকম একটা মার্ডার কেস সলভ করতে পারবে? তার থেকে এই কাজগুলো পুলিশের হাতে ছেড়ে দিলেই বেশি ভালো হয়। কিন্তু লিলি কোনোভাবেই ছাড় দেওয়ার পাত্রী না। সে বলে, এই পুলিশটা একেবারেই গাধা, একদম উপন্যাসগুলোর মতোই, একে দিয়ে কিছুই হবে না। সেবা তখন বলে, আমি জানি লিলি, তুমি পৃথিবীর সব থেকে বুদ্ধিমতী ভেড়া, কিন্তু তবুও একটা বড় বিষয় হচ্ছে তুমি আজ অব্দি এই খামারের বাইরে কখনো পাও রাখোনি। আমি দুনিয়া দেখেছি, দুনিয়া অনেক বেশি খারাপ, তোমার চিন্তারও বাইরে। তুমি কি খামারের বাইরে একদিনও টিকে থাকতে পারবে? কিন্তু লিলি তার কোনো কথারই পাত্তা দেয় না। সে উল্টো সবাইকে জিজ্ঞেস করতে থাকে, কাল রাতে তোমরা কি অস্বাভাবিক কিছু দেখেছিলে? আর তখনই সেখানে সেই ছোট
ছোট্ট উইন্টার ল্যাম্পটা এসে বলে, আমি গতকাল রাতে জর্জের ভূতকে দেখেছি। অন্ধকারে তার চেহারা ভালো মতো দেখতে পারেনি, কিন্তু তার শরীর থেকে জর্জের মতোই গন্ধ আসছিল। মনে হচ্ছিল এটাও আরেকটা জর্জ। আর এটা শুনে লিলি সিদ্ধান্ত নেয় সে আর ম্যাপেল এই কেস সমাধান করেই ছাড়বে। তখন সেবা বলে, আমি তোমাদের সাথে আছি, কিন্তু তোমরা তো কখনো ঘাস বাদে অন্য কিছুর উপর পাও রাখোনি, তাহলে তোমরা কিভাবে সারা শহর ঘুরবে? আর ঘটলো ঠিক তাই। খামারের বাইরে একটা রাস্তা পার হতে গিয়ে ম্যাপেল আর লিলি রাস্তার সামনে গিয়ে ঘাস বাদে কালো পিস দেখে ভয় পেয়ে তাতে পা দিতেই পারছিল না। এদিকে লিলিতেও ভয়ে প্রায় সেখানে অজ্ঞানী হয়ে যাচ্ছিল। এমন সময় সেখানে একটা মুরগি বুক ফুলিয়ে রাস্তা পার হয়ে যায়। সেটা দেখে লিলি অনেক ইগোতে লাগে, একটা মুরগি রাস্তা পার হয়ে গেল আর আমি পারছি না, এটা কি করে হয়? এই বলে সে আর ম্যাপেল একে অপরকে জড়িয়ে ধরে কোনো মতে রাস্তা পার হয়। লিলি বিশ্বাস করত জর্জ তাদেরকে যে গল্পগুলো শোনাতো সেই গল্পে যেভাবে মার্ডার কেস সলভ হয় জর্জের ক্ষেত্রেও শেষটা তেমনই হবে। এরপর লিলি চার্চের সামনে গিয়ে দেখে সেখানে সবাই একসাথে পুলিশ অফিসারের কথা শুনছে। পুলিশ তাদেরকে বলছে জর্জকে টক্সিন নামের এক জাতীয় বিষ দিয়ে মারা হয়েছে, যা চার্চের বাইরে থাকা ইউট্রি গাছের লাল রঙের ফল থেকে তৈরি হয়। ঠিক তখনই সেখানে আরো দুজন মানুষ আসে। একজন হচ্ছে জর্জের মেয়ে রেবেকা, আর অন্যজন জর্জের ব্যক্তিগত আইনজীবী লিবিয়া। লিবিয়া তাদেরকে জানায় জর্জের মৃত্যুর আগে সে একটা উইল করে গিয়েছিল, আর সেই উইলটা আজকে দুপুরে সবার সামনে পড়া হবে। এরপর সবাই যখন সেই উইল শোনার জন্য একত্রিত হয় তখন পুলিশ রেবেকাকে বলে, তুমি কি আজকে এই শহরে এসেছো নাকি আরো আগে এসেছো? আর তখন কান্নার নাটক করতে করতে রেবেকা বলে, আমি গতকাল সন্ধ্যা 7টার ফ্লাইটে এই শহরে এসেছি। আমি তো এসেছিলাম আমার বাবার সাথে দেখা করতে, কিন্তু এখানে এসে যা জানতে পারলাম তাতে তো আমি নিজেকে ধরে রাখতে পারছি না। যদিও পুলিশের রেবেকাকে সন্দেহ হতে থাকে, তবুও তার মায়া কান্নায় কিম একদম গলে আইসক্রিম হয়ে যায়। এরপর রেবেকা আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য দেয়। সে জানায় আমার আরো একটা যমজ ভাই রয়েছে, কিন্তু ছোটবেলা থেকেই সে মায়ের সাথে সাউথ আফ্রিকায় বড় হয়েছে, তাই আমি তাকে কখনো দেখিনি। ঠিক তখনই লিবিয়া সেখানে এসে রিপোর্টার ম্যাথিউকে সেখান থেকে বের করে দেয় আর বলে, এখানে তোমার কোনো কাজ নেই, এটা পারিবারিক উইল। একই সাথে সে সবার উদ্দেশ্যে বলে, আমি অলরেডি জর্জের ছেলে পিটারকে এখানে আসতে বলেছি, কিন্তু সে এখনো এসে পৌঁছায়নি। তার ঠিকানায় মেইল পাঠানো হয়েছে, কিন্তু সে কোনো রিপ্লাইও করেনি। লিবিয়া আরো বলে, আমি এই উইলটা 2 মাস আগেও দেখেছিলাম, কিন্তু এখন যে উইলটা পড়তে যাচ্ছি, অর্থাৎ যেটা পুলিশ জর্জের টেবিল থেকে উদ্ধার করেছে, এটা মোটেও আগের উইলের সাথে মিলছে না। মানে বলাই যায় এটা সেই উইল না যেটা জর্জ আমাকে 2 মাস আগে দেখিয়েছিল। লিবিয়া তখন তাদেরকে বলে, যেহেতু এই উইলটা জর্জের মৃত্যুর মাত্র 3 দিন আগে সাইন করা, তাই আমাকে এখন এটাই মেনে চলতে হবে। এখানে লেখা আছে এই উইলটা তখনই পড়া হবে যখন আমি আর এই দুনিয়াতে থাকবো না। এই রুমে উপস্থিত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগের সাথেই আমার হিসাব নিকাশ বাকি রয়ে গেছে। আমি আমার ছেলে পিটারের জন্য 300 একর জমি রেখে গেলাম এবং আমার মেয়ে রেবেকার জন্য পাশের 300 একর রেখে যাচ্ছি, সাথে এই ভেড়ার খামার তার নামে লিখে দিলাম। শুধু তাই না, আমার ব্যাংকে থাকা 250 কোটি টাকা আমি তার নামে করে দিলাম, অর্থাৎ জর্জের বেশিরভাগ সম্পত্তি আর ব্যাংক অ্যাকাউন্টের সব টাকা পয়সা রেবেকাকে দেওয়া হয়েছিল, আর অন্যদিকে তার ছেলেকে শুধু 300 একর জমি। এদিকে আমাদের ম্যাপেল একটা গাজর দেখতে পায়। গাজর খাওয়ার লোভ সামলাতে না পেরে বোকার মতো বেড়ার ভেতরে মুখ ঢুকিয়ে সেই গাজরটা খেতে যায়, আর তার মুখ আটকে যায় সেখানে। অনেক কষ্ট করে সেখান থেকে নিজেকে ছাড়াতে গিয়ে সে বেড়া ভেঙে সেখানে ঝুলতে থাকা কাপড় নিয়ে পড়ে যায়, আর ঠিক চোখের উপরে একটা বালিশের কভার পড়ার কারণে সে সামনে কিছুই দেখতে পাচ্ছিল না। সে চারিদিকে এমন ভাবে ছোটাছুটি করছিল যে আশেপাশে সবকিছু ভেঙে একেবারে লন্ডভন্ড করে ফেলছিল। বাইরে অনেক শব্দ শুনতে পেয়ে ভেতরে সবাই চমকে ওঠে, আর পুলিশ বাইরে দেখতে আসে আসলে কেউ এসেছে কিনা। ঠিক তখনই ম্যাপেল পুলিশকে এক গুতা মেরে পগার পার করে দেয়। চোখে কাপড় থাকার কারণে সে কিছুই দেখতে পাচ্ছিল না, আর তাই ছোটাছুটি করতে করতে সে ঘরের ভেতরে ঢুকে যায়, আর ঘরের সবকিছু একদম আওলাঝালা করতে শুরু করে। আর এই হুড়ুহুড়ির মাঝখানেই বেগের কাছে থাকা সেই চিঠিটার নিচে পড়ে যায়, আর সেই পুলিশ অফিসার সাথে সাথেই সেটা দেখে ফেলে। আর এটা দেখেই পুলিশ অফিসারের আরেকটা সন্দেহের তীর গিয়ে পড়ে বেগের উপর। অন্যদিকে পরিস্থিতির সুযোগ নিতে কেলেন রেবেকাকে বলে, দেখো এইসব ভেড়াদেরকে তুমি কোনোভাবেই সামলাতে পারবে না, দেখেছো এরা কি ভয়ঙ্কর, এদেরকে সামলানোর দায়িত্বটা তুমি আমাকে দিতে পারো। মানে বিষয়টা হচ্ছে যে এখানে যে যার মতো সুযোগ খুঁজে চলেছে, সবাই নিজের স্বার্থ উদ্ধারে ব্যস্ত। এদিকে খামারে ফিরতেই লিলিকে সব ভেড়ারা ঘিরে ধরে বলে, তুমি তো গল্পের খুনিকে খুব তাড়াতাড়ি ধরে ফেলতে, তাহলে এখন জর্জের খুনিকে বের করতে এত দেরি হচ্ছে কেন? লিলির অনেক মন খারাপ হয়ে যায়। তখন লিলি দেখে রেবেকা টর্চ লাইট নিয়ে কিছু একটা খুঁজছে, আর তখন তার কাছে সেই ছোট্ট উইন্টার ল্যাবটা গেলে রেবেকা তাকে কোলে তুলে অনেক আদর করতে থাকে। আর এদিকে তাদের দুজনকে একসাথে দেখে বাকি ভেড়ারা বলে, নিশ্চয়ই রেবেকাও উইন্টারে জন্মগ্রহণ করেছিল, এজন্যই জর্জ তাকে দূরে দূরে রাখতো, না হয় রেবেকা ওকে কেন আদর করবে? লিলি তখন বলে, জর্জ আমাদের সবশেষে যে বইটা পড়িয়ে শুনেছিল ওটাতে আসামিদের লিস্ট ছোট করার জন্য একটা শর্ট টেকনিক ছিল। আমাদের ওই বইটা পুলিশের কাছে পৌঁছে দিতে হবে, তা না হলে আমাদের এই বোকা পুলিশ কিছুতেই এই মার্ডার মিস্ট্রি সলভ করতে পারবে না। যাই হোক, বইটাকে আনার জন্য ভেতরে একটা ভেড়াকে পাঠানো হয়, কিন্তু এই ভেড়ার চোখ ছিল লোম দিয়ে ঢাকা, যার কারণে সে সামনে কিছুই দেখতে পাচ্ছিল না। সে একের পর এক বই, টেবিল, চেয়ারের সাথে ধাক্কা খেতে শুরু করে, আর প্রত্যেকবার একটা করে ভুল বই নিয়ে বের হচ্ছিল। আর
এভাবে তৃতীয়বারের বার সে সঠিক বইটা নিয়ে বেরিয়ে আসে। এরপর ওই বইটা নিয়ে গিয়ে ভেড়ারা থানার গেটের সামনে গিয়ে রেখে আসে, যেটা দেখে পুলিশ অফিসার বেশ অবাক হয় আর ভাবতে থাকে যখনই এই কেস নিয়ে আমি নতুন কিছু ভাবি তখনই এই ভেড়াগুলো কোথা থেকে জানি সামনে চলে আসে আর আজব সব কাজ করতে থাকে। পুলিশকে ভেড়াদের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রিপোর্টার ম্যাথিউ বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি ভেড়াদেরকে নিয়ে ভাবছো? সে পুলিশকে বলে, দেখো আমার যেদিন গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল সেদিন আমি যখন পুলিশের গাড়ি দিয়ে আমার গাড়িটাকে নিয়ে আসতে গিয়েছিলাম তখন আমি ওই খামারের মধ্যে একটা অদ্ভুত আলো দেখতে পাই। তার মানে জর্জের মার্ডার রাত 8টায় না 11টার মধ্যে হয়েছে আর এই কেসটা সলভ করা আমার জন্য অনেক জরুরি। এতে আমার পত্রিকা অফিসে অনেক সুনাম হবে আর আমি এর ফলে এডিটরের পোস্টটাও পেয়ে যাব, সাথে তোমার প্রমোশন হবে, তোমার জীবনের প্রথম কেস সলভ হয়ে যাবে। আর ম্যাথিউর এইসব কথাবার্তা শুনে পুলিশ তার সাথে একসাথে কাজ করতে রাজি হয়ে যায়। এরপর পুলিশ ম্যাথিউকে দেখায় সে একটা চার্ট বানিয়েছে 5 জন সন্দেহভাজনের ওপর, আর এই চার্টে যে পয়েন্টগুলো উল্লেখ করা হয়েছে তা পুলিশ ভেড়াদের দেওয়া সেই বই থেকেই শিখেছে কিভাবে দোষীদের লিস্ট ছোট আর সহজ করা যায়। আর এরপরে শুরু হয় আসল ইনভেস্টিগেশন। পুলিশ আর রিপোর্টার ম্যাথিউ মিলে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করতে থাকে। প্রথমে কসাই হেমকে, তারা তাকে জিজ্ঞেস করে তোমার কি জর্জের সাথে কোনো শত্রুতা ছিল, কিন্তু হেম সরাসরি সেটা অস্বীকার করে দেয়। এরপর সেই ভেড়া পালক কেলেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে বলে, আমি সেদিন সকালে জর্জের সাথে দেখা করতে গিয়েছিলাম সত্যি, কারণ সে আমার একটা জমির লাইসেন্স বাতিল করে দিয়েছে আর তাই তাকে আমি মানানোর জন্য গিয়েছিলাম, কিন্তু জর্জের সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। এরপর পুলিশ রেস্টুরেন্টের মালিক বেগের কাছে আসে, তার কাছে চিঠির ব্যাপারে জানতে চাইলে সে বলে এটা পোস্ট অফিসের লোকদের ভুল, আমার না। এরপর চার্চে ফাদারের কাছে জিজ্ঞাসাবাদ করা হয় জর্জ সবসময় এখানে ডোনেশন করতো কেন। ফাদার হিলকোর্ট তখন বলে জর্জের কাছে একটা সময় কোনো টাকা ছিল না, তখন টাকার অভাবে চার্চে বিচার বসানো হয়েছিল আর এই বিচারে তার সন্তানদেরকে বাইরে দত্তক দেওয়া হয়েছিল, যার পর থেকে সে রাগে অভিমানে সবসময় এখানে টাকা দান করত যাতে টাকার অভাবে কোনো বাবা মাকে তাদের সন্তানদেরকে হারাতে না হয়। আর এরপর তারা দুজন সর্বশেষ রেবেকার কাছে যায় আর তার কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি মার্ডারের রাতে ঠিক কোথায় ছিলে। সে বলে আমি এয়ারপোর্টের পাশে একটা রেস্টুরেন্টে বসে টিভি দেখছিলাম। তখনই পুলিশ তাকে ক্রিস্টিনা বলে ডাক দেয় আর এই নাম শুনে রেবেকা একেবারেই থমকে যায়। আসলে এটাই রেবেকার আসল নাম। পুলিশ তখন বলে আমি তোমার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে সবকিছু চেক করেছি, তুমি একটা আসামির সাথে জয়েন্ট অ্যাকাউন্ট খুলেছিলে আর তাতে অনেক টাকাও ছিল। সেই আসামি অনেক বড় ধরনের চুরি করত। রেবেকা বলে এটা মিথ্যা না, কিন্তু আমি জানতাম না যে আমার বয়ফ্রেন্ড এত বড় মাপের চোর ছিল, কিন্তু যখন আমি এই ব্যাপারে জানতে পেরেছি এরপর থেকেই তার সাথে আর কোনো সম্পর্ক রাখিনি। এটা 3 বছর আগের কথা আর এজন্যই আমি আমার নাম পরিবর্তন করেছি যাতে মানুষ আমাকে চোরের গার্লফ্রেন্ড হিসেবে না চেনে। এদিকে লিলি দূর থেকে সবকিছুই দেখছিল। সে খামারে এসে বলে আসলে খুনি রেবেকা। তখন সেই ছোট্ট উইন্টার ল্যাম্পটা এসে বলে না, এটা হতেই পারে না, রেবেকা আপু অনেক ভালো, তার শরীর থেকে জর্জের মতোই গন্ধ আসে, সে আমাকে অনেক আদর করে। তখন লিলি ক্লাউড নামের একটা ভেড়াকে ডেকে বলে তুমিও তো বলেছিলে রেবেকা অনেক ভালো আর এটাও বলেছিলে তার শরীর থেকে জর্জের ঘ্রাণ পাওয়া যায়, তাহলে তুমি তো সেদিন আমাদের সাথে অনেক দূরে দাঁড়িয়েছিলে, তাহলে তুমি তার ঘ্রাণ কি করে পেলে? নিশ্চয়ই তুমি কিছু লুকাচ্ছ, কারণ একেবারে কাছে না গেলে ভেড়ারা মানুষের ঘ্রাণ শক্তি বুঝতে পারে না। তখন ক্লাউড ভয়ে ভয়ে সব সত্যি কথা বলে। সে বলে মার্ডারের রাতে রেবেকা এখানে এসেছিল আর আমার গায়ে হাত বুলিয়ে দিয়েছিল, তখন তার একটা ব্রেসলেট ঘাসে পড়ে যায় আর সেই ব্রেসলেটটা আমার অনেক পছন্দ হয়েছিল, তাই সেটা আমি নিজের কাছেই লুকিয়ে রেখেছি। এই কথা শুনে লিলি একেবারেই নিশ্চিত হয়ে যায় রেবেকাই জর্জকে মেরেছে। এরপর ম্যাপেল পুলিশকে সাহায্য করার জন্য তার টুপিটা চুরি করে খামারের ভেতরে নিয়ে আসে যেখানে রেবেকা সেই ব্রেসলেটটা পরেছিল। এটা দেখে পুলিশ রেবেকার ঘর তল্লাশি করতে যায়। সেখানে গিয়ে তার অন্য হাতের ব্রেসলেটের সাথে এই ব্রেসলেটটা হুবহু মিল পেয়ে যায়। এমনকি রেবেকার জুতার নিচে চার্চের বাইরে থাকা সেই উইট্রি গাছের ফল লেগে থাকতে দেখা যায়। আর এত সব প্রমাণ পাওয়ার সাথে সাথেই তাকে হাত করা পরিয়ে সেখান থেকে নিয়ে যায়। সকাল হতেই পুলিশ তাকে কোর্টে চালান করতে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে আইনজীবী লিবিয়া চলে আসে। সে বলে আইন অনুযায়ী একজন খুনি তার বাবার সম্পত্তির ভাগ পাবে না, তাই পুরো সম্পত্তি এখন জর্জের ছেলের নামে হয়ে গেছে। আর আমি শুনতে পেয়েছি জর্জের ছেলে পিটার নাকি সব ভেড়া কেলেনের কাছে বিক্রি করে দিতে চায়। কাল হয়তো দুপুরে এই সব কাগজ আমরা পেয়ে যাব। অন্যদিকে লিলি তখন জর্জের স্মৃতিগুলো মনে করতে থাকে আর তখনই হঠাৎ করে তার মনে পড়ে যায় জর্জের হাতে সবুজ রং লাগানো ছিল। জর্জ যেন তাকে বারবার সেই রং দেখাচ্ছিল। এতক্ষণে লিলি বুঝতে পারে আসলে তার হাতে যে সবুজ রংটা ছিল সেটা কোনো ঘাসের রং না, কারণ সে একদিন সেই ছোট্ট উইন্টার ল্যাম্পকে রঙের পাত্রে পা ডুবাতে দেখেছিল, যেখানে তার এক পা নীল রঙের কৌটায় আর অন্য পা হলুদ রঙের কৌটায় ছিল। সে যখনই 2 পা একসাথে করেছিল তখন সবুজ রং তৈরি হয়। তাই লিলি সেই উইন্টার ল্যাম্পকে আবারও একইভাবে সেই কৌটায় 2 পা 2 রঙে ডুবিয়ে পুলিশ স্টেশনের ভেতরে পাঠিয়ে দেয়। আর ওপর থেকে লিলি তাকে ইশারা করে সবকিছু বুঝিয়ে দিতে থাকে। এদিকে স্টেশনের ভেতরে জেলে বন্দী থাকা রেবেকা এই সবকিছু অবাক হয়ে দেখছিল। ছোট্ট সেই উইন্টার ল্যাম্প তার পা দিয়ে মেঝের মধ্যে পড়ে থাকা জর্জের ছবি আর রেবেকার ছবির দিকে একটা লাইন বানায় আর বিপরীত দিকে আরো একটা লাইন বানিয়ে সেখানে নীল আর হলুদ রং লেপটে দেয়। আর সকাল হতেই পুলিশ যখন এসে মেঝেতে সেগুলো দেখে সে অবাক হয়ে যায়। তখন রেবেকা তাকে বলে এগুলো সেই ছোট্ট ভেড়াগুলো করেছে। পুলিশ
প্রথমে কিছুই বুঝতে পারছিল না। সে হাত দিয়ে রং মুছতে গেলে নীল আর হলুদ রং মিলে সবুজ রং হয়ে যায়, আর সেই রং পুলিশের হাতেও লেগে যায়। পুলিশ বুঝতে পারে জর্জের হাতেও সবুজ রং লেগেছিল, আর সেটা কোনো ঘাসের রং ছিল না। মানে এই মার্ডারের পেছনে আসল খুনি এখনো ধরা পড়েনি, আর এই রঙই হয়তো তাদের সব থেকে বড় ক্লু ছিল। তাই সে ভেড়াদের ইশারা বুঝতে পেরে পুনরায় এটা নিয়ে তদন্ত করতে শুরু করে। পরের দিন যখন রেবেকাকে জেলে নিয়ে যাওয়ার জন্য শহরে পুলিশ আসে, তখন রেবেকাকে তাদের কাছে হস্তান্তর করার সময় পুলিশ অফিসার বলে, দাঁড়াও, রেবেকা আসল খুনি না, আসল খুনি জর্জের ছেলে পিটার। কারণ ওই রাতে জর্জের সাথে দেখা করতে তার ছেলেও সেখানে এসেছিল, আর জর্জ অনেক আগেই তার উইলের একটা কপি তার মেয়ে রেবেকা আর ছেলে পিটারের কাছে পাঠিয়েছিল। পিটার যখনই জানতে পারে যে তার বোনকে এই পুরো খামারটা সাথে 250 কোটি টাকা অতিরিক্ত দেওয়া হচ্ছে, সে হিংসায় জর্জকে খুন করে। যদিও সেদিন রাতে পিটার তার বাবাকে বোঝাতে গিয়েছিল যেন সম্পত্তির ভাগ সমান সমান হয়, কিন্তু জর্জ পিটারের কথা না মানায় পিটার জর্জকে মেরে ফেলে। আর সে ভালো করে জানতো এই খুনের দায় যদি রেবেকার উপর বসানো যায় তাহলে আইন অনুযায়ী সব সম্পত্তির মালিক সে একাই হয়ে যাবে। তাই সে এত বড় একটা খেলা খেলেছে। আর পুলিশ তখন বলে জর্জের ছেলে পিটার আসলে অন্য কেউ না, সে হচ্ছে আমাদের রিপোর্টার ম্যাথিউ, আর এজন্যই সে এতদিন ধরে পুলিশের সাথে থেকে এই কেসটাকে রেবেকার দিকে ঘোরানোর চেষ্টা করেছে। আসলে ওই দিন রাতে ম্যাথিউর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, সে ইচ্ছা করেই তার গাড়িটা ইউট্রি গাছের গায়ে নিয়ে মেরে দেয়, আর সেখান থেকে ফল সংগ্রহ করে দ্রুত খামারে যায়। আর সেখানে তার বাবার সাথে কথায় বনিবনায় না হয় সে ড্রিঙ্কস এর মধ্যে ওই ফলের বিষ মিশিয়ে দেয়। আর এই বিষের কারণে যখন জর্জ মারা যায়, পিটার আবারও ফিরে এসে পুলিশকে কল করে আর নিজের গাড়ি নিয়ে চলে যায়। ম্যাথিউ বিপদ বুঝতে পেরে সে বলে, হ্যাঁ আমি পিটার, এটা সত্যি, কিন্তু আমি আমার বাবাকে মারিনি, আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। সবাই তো এসব কাহিনী দেখে একেবারেই অবাক, কিন্তু পুলিশটা তখন বলে, আমি শিওর হয়ে বলছি জর্জের খুনি পিটার নিজেই, কারণ পিটার এই শহরে আসার পর তার চুলে কালার করিয়েছে, আর এই কালারের উপাদানের মধ্যে ছিল একটা বিশেষ উপাদান। আর অন্যদিকে জর্জ প্রতিদিন তার ভেড়ার জন্য তার নিজের তৈরি করা একটা বিশেষ অ্যান্টিবায়োটিক খাওয়াতো, যেটা রং ছিল নীল। আর সেদিন রাতে ধস্তাধস্তি করার সময় জর্জ পিটারের চুলে হাত দিয়েছিল, বৃষ্টির পানিতে তার চুলের উপাদানগুলো জর্জের হাতে লেগে যায়, আর এর ফলেই হলুদ আর সেই নীল রং মিলেই হয়ে গিয়েছিল সবুজ রং। আর এজন্যই জর্জ মারা যাওয়ার পরেও তার হাতে সেই সবুজ রংটা লেগেছিল। তাছাড়া পিটারের বালিশের কভারেও আমি একই ধরনের সবুজ রং লেগে থাকতে দেখেছি, আর এই বিষয়টাই আমাকে ভাবিয়েছে, কারণ তার মাথায় তো কোনো সবুজ রং করা হয়নি। আর আমি পিটারের ব্যাপারে যখন খোঁজ খবর করতে শুরু করেছি, তখন দেখলাম আসলে আমাদের ম্যাথিউ পিটার তখনই বুঝতে পারে সবকিছু প্রমাণ হয়ে গেছে। সে তখন পালিয়ে যাওয়ার জন্য দ্রুত তার গাড়ির দিকে উঠে পড়ে, আর গাড়ি স্টার্ট দিতেই তাকে থামানোর জন্য সেই যমজ দুই ভেড়া, যাদের কিনা গাড়িতে গুতা মারার অনেক শখ ছিল, তারা সামনে এসে দাঁড়ায়। আর লিলি তাদেরকে বলে, আজ আমি আর তোমাদেরকে কোনো বাধা দিচ্ছি না। আর এটা শুনতেই তারা মনের সুখে পিটারের গাড়িতে একের পর এক গুতা মারতে মারতে পুরো গাড়িটাকেই ভর্তা বানিয়ে দেয়, আর পুলিশ সাথে সাথে পিটারকেও ধরে ফেলে। এরপর সবাই যার যার জায়গায় চলে যায়, আর সেই ছোট্ট উইন্টার ল্যাম্পটাকে রেবেকা কোলে নিয়ে অনেক আদর করতে থাকে, কারণ আজ এই ভেড়াদের জন্যই সে মিথ্যা অপবাদ থেকে মুক্তি পেল। এরপর আমরা দেখতে পাই রেবেকা এই ভেড়াগুলোকে অনেক বেশি ভালোবেসে ফেলে, আর সে নিজেই তার বাবার মতো এই ভেড়ার পালের সাথে বাকি জীবন থাকার সিদ্ধান্ত নিয়ে নেয়। ঠিক তার বাবার মতোই সে ভেড়াগুলোকে গল্প পড়ে শোনায়। আর তখন রেবেকা জানতে পারে এই ভেড়ার পালের মধ্যে একটা ভেড়ার নাম তার মায়ের নামে রাখা হয়েছে, অর্থাৎ লিলি। হ্যাঁ, লিলি আসলে রেবেকার মায়ের নাম ছিল, তার মানে জর্জের স্ত্রী। আসলে জর্জের স্ত্রী অনেক বুদ্ধিমতী ছিল, তাই জর্জ আদর করে তার সব থেকে বুদ্ধিমতী ভেড়াটার নাম রেখেছিল লিলি। সবশেষে আমরা দেখতে পাই লিলি সেই উইন্টার ল্যাম্পকে অনেক আদর করছে, আর সে সেই উইন্টার ল্যাম্পের নাম রাখে জর্জ। আর এখানে আমাদের এই সুন্দর কাহিনীটা শেষ হয়ে যায়। কি অসাধারণ একটা সমাপ্তি, তাই না? জর্জ তার ভেড়াগুলোকে যে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছিল, এই অবলা প্রাণীগুলো কিন্তু ঠিক তারই প্রতিদান দিল। রেবেকা ফিরে পেল তার বাবার স্মৃতি আর এক বুক ভালোবাসা, আর সেই অপায় তকমা পাওয়া সেই ছোট্ট উইন্টার ল্যাম্পটা পেল জর্জের নাম আর একটা সুন্দর পরিবার। এই মজার আর রহস্যে ঘেরা গল্পটা কিন্তু আমাদেরকে খুব দারুণ কয়েকটা শিক্ষা দিয়ে যায়। প্রথমত, কাউকে কখনো তার বাইরের চেহারা বা সমাজের দেওয়া তকমা দিয়ে বিচার করতে নেই। সবাই ভেবেছিল ভেড়ারা বোকা, আর শীতকালে জন্ম নেওয়া সেই ছোট্ট ভেড়াটা বুঝি অশুভ, কিন্তু দিন শেষে এই বোকা ভেড়ারা আর ছোট্ট ল্যাম্পটাই প্রমাণ করে দিল সাহস আর ভালোবাসা থাকলে যে কেউই অসাধ্য সাধন করতে পারে। কাউকে কখনো আন্ডারস্টিমেট বা ছোট করে দেখতে নেই। দ্বিতীয়ত, পিটারের দিকেই একবার তাকান। সম্পত্তির অন্ধলোভে সে নিজের বাবাকেই খুন করলো, ভেবেছিল চালাকি করে সব হজম করে ফেলবে, কিন্তু শেষমেশ তার জায়গা হলো জেলে। আর তাই জীবনে অন্যের ক্ষতি করে বা লোভের বশবর্তী হয়ে কখনো কিছু পাওয়ার চেষ্টা করবেন না। জর্জের মতো নিঃস্বার্থভাবে ভালোবাসতে শিখুন, তা হোক মানুষ বা অন্য কোনো নিরীহ প্রাণী, কারণ বিশুদ্ধ ভালোবাসা কখনোই বৃথা যায় না। যখন আপনার সব থেকে বেশি প্রয়োজন হবে, তখন এই ভালোবাসাই কোনো না কোনো রূপে আপনাকে রক্ষা করবে। এতটুকুই বলা ছিল। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন আশরাফুল সুমি। তিনি বলেছিলেন, ধন্যবাদ আমাদের এমন ধরনের শিক্ষা দেওয়ার জন্য। আপনার কথাগুলো বাস্তব জীবনকে আরো সুন্দর করে তোলে। কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ, আর এইভাবে
আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।